রাজনীতির অন্ধকার অলিন্দে কখন যে কার ভাগ্য খুলে যায় আর কার রাজনৈতিক কফিনের শেষ পেরেকটি ঠোকা হয় তা সাধারণ মানুষের কল্পনারও অতীত। তবে সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন এক রুদ্ধশ্বাস গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে যা শুনে খোদ বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকদেরও চোখ কপালে ওঠার জোগাড়। গুঞ্জনটি কেবল কোনো সাধারণ রদবদলে নয়, বরং এটি হলো ক্ষমতার দাবার বোর্ডে এক সম্পূর্ণ নতুন এবং অপ্রত্যাশিত চালের গল্প। গত সংসদ নির্বাচনে বিএনপির টিকিট নিয়ে মাঠে নেমে চরমভাবে পরাজিত হওয়া সাবেক গণ অধিকার পরিষদের ডাকসাইটে নেতা রাশেদ খান নাকি এবার সরাসরি মন্ত্রী হতে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আপনার কান ঠিকই শুনছে। সরকারের ভেতরে যখন চরম অদক্ষতা আর সমন্বয়হীনতার অভিযোগ নিয়ে চারদিকে সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই নতুন করে 5 জন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়োগের এক গোপন তালিকায় একেবারে ওপরের দিকে জল করছে এই রাশেদ খানের নাম। কিন্তু কেন? রাজনীতিতে সদ্য কৈশোর পার করা নির্বাচনে পরাজিত একজন নেতাকে হঠাৎ কেন এত বড় পুরস্কার দেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কেঁচো খুঁড়তে যে ভয়ঙ্কর এবং বিষধর সাপ বেরিয়ে আসছে তা যে কোনো রাজনৈতিক থ্রিলারকেও হার মানাবে। পুরো ঘটনার সূত্রপাত এবং ক্লাইম্যাক্স শুরু হয় মাত্র কয়েকদিন আগে। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে একটি ছবিতে দেখা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান রাজনীতির অন্যতম প্রধান মাস্টারমাইন্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ এবং গোপন এক 1-to-1 বৈঠকে বসেছেন এই রাশেদ খান। আর এই একটি ছবি যেন রাজনীতির পুরো সমীকরণকে মুহূর্তের মধ্যেই ওলটপালট করে দেয়। যে নেতার নিজের এলাকায় কোনো জনভিত্তি নেই, যার দলের ভেতরেই হাজারো কোন্দল, তাকে কেন মন্ত্রিত্বের গ্রিন সিগন্যাল দেওয়া হলো? ভেতরের খবর বলছে রাশেদ খান মূলত তার একটি বিশেষ অ্যাসাইনমেন্ট অত্যন্ত সফলভাবে সম্পন্ন করার কারণেই এই মেগা পুরস্কারটি পেতে যাচ্ছেন। আর সেই অ্যাসাইনমেন্টটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং নতুন রাজনৈতিক শক্তি এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন্স পার্টির বিরুদ্ধে লাগাতার ও সুপরিকল্পিত প্রোপাগান্ডা চালানো। আপনি যদি গত কয়েক মাসের টেলিভিশন টকশোগুলোর দিকে একটু তীক্ষ্ণ নজর দেন, তবে দেখবেন রাশেদ খানের প্রধান কাজই ছিল এই দুই দলের বিরুদ্ধে বিষোদ্গার করা। বিএনপির হয়ে যে কথাগুলো দলের শীর্ষ নেতারা সরাসরি ক্যামেরার সামনে বলতে পারছিলেন না, ঠিক সেই কথাগুলোই অত্যন্ত সুকৌশলে রাশেদ খানের মুখ দিয়ে বলানো হয়েছে। অর্থাৎ রাশেদ খানকে ব্যবহার করা হয়েছে একটি নিখুঁত পলিটিক্যাল অ্যাটাক ডগ বা রাজনৈতিক আক্রমণকারী কুকুর হিসেবে। আর সেই মিশন সফল করার পুরস্কার স্বরূপই আজ তাকে ক্ষমতার মসনদে বসানোর এই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। এই চরম নাটকীয়তার মাঝেই দেশের প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল নব্য বিএনপি নেতা রাশেদ খানের আসল রূপ জনসম্মুখে উন্মোচন করে দিয়েছেন। রাশেদ খানের এই সাম্প্রতিক ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি অত্যন্ত চমৎকার এবং হাড় হিম করা একটি ঐতিহাসিক রেফারেন্স টেনেছেন। তিনি বলেছেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর প্রধান কাজই ছিল যে কোনো বক্তব্য শুরু করার আগে শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে অত্যন্ত জঘন্য এবং বাজে কথা বলা। কারণ আওয়ামী লীগের নেতারা নিজেদের মুখে যেসব বলতে পারতেন না বা বলতে লজ্জা পেতেন, তারা অত্যন্ত সুকৌশলে ইনুকে দিয়ে সেই নোংরা কথাগুলো বলাতেন। এই ঐতিহাসিক সত্যটি স্মরণ করিয়ে দিয়ে মাসুদ কামাল অত্যন্ত রুদ্ধশ্বাস একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতির সামনে। তবে কি রাশেদ খানই হতে যাচ্ছেন বর্তমান বিএনপির নতুন হাসানুল হক ইনু? এই একটি প্রশ্নই যেন পুরো রাজনীতির মাঠকে স্তব্ধ করে দিয়েছে। তবে কি বিএনপি ও আওয়ামী লীগের সেই পুরনো নোংরা এবং বিভেদের রাজনীতির পথে হাঁটতে শুরু করেছে? নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষ জামাত এবং এনসিপিকে ঘায়েল করতে তারা কি এখন রাশেদ খানের মতো একজন রাজনৈতিক ভাড়ায় খাটা খেলোয়াড়কে ব্যবহার করছে? তবে তারেক রহমানের এই সম্ভাব্য সিদ্ধান্তকে চরম আত্মঘাতী হিসেবে আখ্যায়িত করেছেন দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এমনিতেই বর্তমান সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো এই সরকারে অনভিজ্ঞ এবং অদক্ষ মন্ত্রীদের ছড়াছড়ি। দেশের অর্থনীতি যখন চরম খাদের কিনারায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন টালমাটাল, তখন দেশ চালানোর মতো এই স্পর্শকাতর জায়গাগুলোতে প্রয়োজন অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্বের। সেখানে রাশেদ খানের মতো একজন আনাড়ি, অপরিণত এবং রাজনৈতিকভাবে শিশু পর্যায়ের নেতাকে একটি আস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব ধরিয়ে দেওয়া স্রেফ দেশের মানুষের সাথে এক নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়। অনেকে আবার এর পেছনে আরও একটি ভয়ঙ্কর সাবপ্লট বা উপষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে যে রাশেদের এই উত্থানের পেছনে নুরুল হক নূরকে চিরতরে রাজনীতি থেকে মাইনাস করার এক গভীর চক্রান্ত লুকিয়ে আছে। টেকনোক্র্যাট কোটায় রাশেদ খানকে প্রতিমন্ত্রী বানিয়ে মূলত
নূরের রাজনৈতিক ক্যারিয়ার এবং তার প্রভাবকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্যই এই মাস্টার প্ল্যান সাজানো হয়েছে। এমনকি নূরকে তার মন্ত্রণালয় থেকে সরিয়ে সেখানেই বসানো হতে পারে রাশেদ খানকে। কিন্তু এই রাজনৈতিক থ্রিলারের সবচেয়ে অন্ধকার এবং লোমহর্ষক দিকটি এখনও বাকি রয়ে গেছে। যে ব্যক্তি দেশের একটি মন্ত্রণালয়ের মতো অতি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর দায়িত্ব পেতে যাচ্ছেন, তার পারিবারিক সততা এবং নৈতিকতার মানদণ্ড আসলে কতটা নিচে নামতে পারে তার একটি ভয়ঙ্কর চিত্র উন্মোচন করেছে প্রখ্যাত সংবাদ মাধ্যম বাংলা এডিশন। তাদের এক এক্সক্লুসিভ এবং চাঞ্চল্যকর ইনভেস্টিগেটিভ রিপোর্টে বেরিয়ে এসেছে যে রাশেদ খানের আপন স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় অত্যন্ত দাপটের সাথে রমরমা সুদের ব্যবসা চালিয়ে আসেন। একজন জাতীয় পর্যায়ের নেতার স্ত্রী, যিনি মানুষের অধিকারের কথা বলবেন, তিনি নিজেই কিনা সাধারণ মানুষের রক্ত চুষে খাওয়ার এই জঘন্য সুদের ব্যবসার সাথে জড়িত। এই রিপোর্ট প্রকাশের পর পুরো দেশ জুড়ে ছি ছি রব উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, যে নেতার পরিবারের ভেতরেই টাকার প্রতি এত অন্ধমোহ, যিনি নিজের ঘরেই সুদের মতো একটি অনৈতিক ব্যবসাকে প্রশ্রয় দেন, সেই ব্যক্তি যদি আজ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তবে সেখানে কত হাজার কোটি টাকার মেগা দুর্নীতি হবে তার বলার অপেক্ষা রাখে না। যার পকেটে আজ ক্ষমতার সামান্য একটু ছোঁয়া লাগতেই সুদের ব্যবসার রমরমা অবস্থা, কাল সে মন্ত্রী হলে পুরো দেশের অর্থনীতিকেই যে নিজের পারিবারিক সিন্ডিকেটের পকেটে ঢুকিয়ে ফেলবে তা দিনের আলোর মতোই পরিষ্কার। এর পাশাপাশি সবচেয়ে বড় হাস্যরস এবং আক্ষেপের বিষয় হলো রাশেদ খানের নিজের এলাকায় রাজনৈতিক অবস্থা। যে ব্যক্তি মন্ত্রী হওয়ার খোয়াব দেখছেন, তার নিজের জন্মস্থান এবং নির্বাচনী এলাকা ঝিনাইদহে তার অবস্থাটা একবার চিন্তা করুন। বিশ্বস্ত রাজনৈতিক সূত্র এবং স্থানীয়রা জানাচ্ছেন, রাশেদ খান নাকি এখন চরম ভয়ে তার নিজের এলাকা ঝিনাইদহে যেতে পারেন না, কারণ সেখানে বিএনপির একটি শক্তিশালী বিদ্রোহী গ্রুপ প্রকাশ্যে ঘোষণা দিয়ে রেখেছে যে রাশেদ খান এলাকায় পা দিলেই তাকে গণধোলাই দেওয়া হবে। যে নেতা নিজের প্রাণ ভয়ে নিজের এলাকাতেই ঢুকতে পারেন না, যার নিজের পায়ের নিচে 1 ইঞ্চি রাজনৈতিক মাটি নেই, তিনি মন্ত্রী হলে দেশের কী উন্নয়ন করবেন? তিনি কি সচিবালয়ে বসে কেবল টকশোর মতো গলাবাজি করবেন, নাকি রাষ্ট্রের স্পর্শকাতর সিদ্ধান্তগুলো নেবেন? এই চরম বাস্তবতার কারণেই দেশের সচেতন নাগরিক এবং রাজনৈতিক মহলের একটি বড় অংশ এখনও এটিকে নিছক গুঞ্জন বলে উড়িয়ে দিতে চাইছেন। তারা বিশ্বাস করতে চান না যে তারেক রহমানের মতো একজন পরিণত রাজনীতিবিদ এমন একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন। সব মিলিয়ে পরিস্থিতি এখন চরম ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। একদিকে তারেক রহমানের সাথে রাশেদ খানের গোপন বৈঠকের ছবি, অন্যদিকে জামাত বিরোধিতার পুরস্কার হিসেবে মন্ত্রিত্বের টোপ, আর এর মাঝেই রাশেদের স্ত্রীর সুদের ব্যবসার কেলেঙ্কারি এবং নিজের এলাকায় চরম জনবিচ্ছিন্নতা। এখন কেবল সময়ের অপেক্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে তারেক রহমান কি সত্যিই এই আত্মঘাতী ফাঁদে পা দিচ্ছেন, নাকি এই গুঞ্জন কেবলই রাজনীতির মাঠের এক চতুর চাল হিসেবেই মিলিয়ে যাবে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? রাশেদ খানের কি মন্ত্রী হওয়া উচিত নাকি উচিত নয়, জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।